আপকি আদালতে আন্না হাজারের ওপর অভিযোগ হলো এই যে তিনি লোকপালের নামে একটি সুপার গভর্নমেন্ট বানাতে চান। আন্না ভারত সরকারের যারা বড় বড় নেতা এবং শক্তিশালী মন্ত্রী রয়েছেন তারা বলছেন যে আপনি যে লোকপালের দাবি করছেন তার মাধ্যমে আপনারা এমন একটি বডি বানাতে চান যা সবার ওপর রাজত্ব করবে, একটা সুপার গভর্নমেন্ট বানাতে চাইছেন। এমনটা নয়, আমরা এই দাবি করছি যে লোকপাল বিলের মতো আইন তৈরি হোক যা দুর্নীতিকে রুখি দেবে, ভারত দুর্নীতিমুক্ত ভারত হিসেবে গড়ে উঠবে। আমরা এই দাবি করছি এবং এর জন্যে আমরা যারা সিভিল সোসাইটির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে কেউ সেখানে আমরা স্বৈরাচারী নই বা সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করছি না। না, কিন্তু আন্না যে বিলটি আপনারা বানাচ্ছেন, অরবিন্দ কেজরিওয়ালজি সেই বিষয়ে বেশি বলতে পারবেন। বিশেষ করে আপনার উপর যে বড় অভিযোগ আসছে যে আপনারা এমন একটা বিল আনতে চাইছেন, এমন এক ব্যক্তিকে লোকপাল করতে চাইছেন যার কাছে ভগবানের চেয়েও বেশি শক্তি থাকবে, যিনি প্রধানমন্ত্রীর চেয়েও বড় হবেন, যিনি প্রধান বিচারপতির চেয়েও বড় হবেন। দেখুন, এটি একটি ভুল গুজব এবং অনেক মানুষের মনে এই ভুল গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। লোকপালের যেখানে তদন্তকারী অফিসার থাকবে তার কাছে যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা চিফ জাস্টিসের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা কোনো এমপি, মন্ত্রী বা কোনো পিয়নের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসে, সে শুধুমাত্র অভিযোগের তদন্তটাই করতে পারবে, সে তার উপর কোনো আদেশ তো দিতে দেখুন, পারবে আমি না। সরকারের যে কথাগুলো শুনেছি তারা বলছেন যে এই যে বডি থাকবে যেটা আমি তো আন্না দুটো হাজারে তৈরি করবেন, সেটা মনে হচ্ছে উনি অরবিন্দ কেজরিওয়ালকে লোকপাল বানিয়ে দেবেন, উনি সবার উপর রাজত্ব করবেন। আমরা তো এটা আশা করতে পারি না যে লোকপাল রাজ্যের সামনে বা কালমাডির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলবো যে আপনারা আপনাদের ঘুষ নেওয়ার কথা আমাদেরকে বলে দিন। তারা তো আর ঘুষের কথা বলবে না, তাই না? তাদের উপর রেড করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে। সিবিআই এর কাছে যে আজ ক্ষমতা রয়েছে, কেবল সেই ক্ষমতাটুকুই লোকপালকে দেওয়া হচ্ছে, তাছাড়া অন্য কোনো ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি কি বলছেন, লোকপালের কাছে ক্ষমতা থাকবে কি থাকবে না? লোকপাল কেবল একটি তদন্তকারী সংস্থা। এটি অনেকগুলো তদন্ত সংস্থাকে এর ভেতরে মার্জ করে দেওয়ার বিষয়। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কমনওয়েলথ গেমসের স্ট্রিট লাইটিং কেসের ওপরে প্রথমে সিভিসি তদন্ত করলো, তারপর সিবিআই তদন্ত করলো, তারপর সিংলু কমিটি তদন্ত করলো, জেলে কেউ গেল না। তাই আমরা এই ফ্র্যাকচার ম্যান্ডেট সরিয়ে অনেকগুলো সংস্থাকে মিলিয়ে এই সিস্টেম বানিয়েছি যাতে কেউ জেল থেকে না বাঁচতে পারে, তদন্তের উপর তদন্ত চলতেই থাকে এবং একই কেসে যখন 3টে সংস্থা তদন্ত করে তখন তারা একে অপরের কেস নষ্ট করে দেয় আদালতের ভেতরে গিয়ে। আমরা বলছি যে একটি তদন্ত সংস্থা তৈরি করুন। আমাদের এখানে অনেকগুলো এজেন্সি আগে থেকেই আছে, সিবিআইও তদন্ত করছে, এত মানুষকে জেলে পাঠানো হয়েছে। আজকাল তো তিহার জেলেও জায়গা কম বড় বড় লোকেদের জন্য। ভিজিলেন্স কমিশন আছে, সিবিসি আছে, তাহলে কিসের দরকার আরো একটা এই সব কিছুর উপরে বডি বানানোর? আজ কিছু মানুষ যারা জেলে গেছে তারা চাপের কারণে গেছে। আজ বলা হচ্ছে যে স্বাধীনতার ৬২ বছর পর সিবিআই তদন্ত করেছে, ভিজিলেন্স কমিটি তদন্ত করেছে এবং কতজন মন্ত্রী জেলে গেছে, কতজন বড় অফিসার জেলে গেছে বলুন? কেন? সিবিআই, ভিজিলেন্স কমিটি এই সব কিছু সরকারের অধীনে এবং সরকার তাদের উপর চাপ সৃষ্টি করে। চুপ করে বসে নাহলে কান কেটে দেব। এর কারণে সিবিআই বা ভিজিলেন্স কমিটি এত বড় অপরাধ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কাউকে জেলে পাঠাতে পারেনি। তাই লোকপালের অধীনে থেকে সরকারের থেকে বের করে আনুন আর লোকপালের অধীনে আনুন। শেষ পর্যন্ত বিচারক তাকে শাস্তি দেবেন। সে কেবল তদন্ত করবে, কাজটা লোকপাল করবে, সরকার নয়। সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে এখানে আনা হোক, কারণ সরকার হাতে ক্ষমতা দিলে সরকার কিছুই করছে না। তারা শুধু নিজেদের সুবিধার কথা ভেবে যে আমাদের দিক থেকে কে ভালো, কে মন্দ, কাকে বের করতে হবে আর কাকে বের করতে হবে না, সরকার তো এভাবেই কাজ করে না, তাই না? হ্যাঁ, না, আপনি সরকারের রেকর্ড দেখুন না। যখন মহারাষ্ট্রে আদার্স সোসাইটি কেলেঙ্কারি হলো তখন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো। কমনওয়েলথ গেমসে যখন দুর্নীতি হলো তখন সুরেশ কালমাডিকে এবং আরও অনেক অফিসারকে জেলে পাঠানো হলো। 2G স্ক্যামের ঘটনায় এ রাজাকে, যিনি এত ক্ষমতাশালী, আর করুণানিধির মেয়ে কানিমোজিকে, আরও অনেক মানুষকে একসাথে জেলে পাঠানো এগুলো হয়। সব সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা কেস। যখনই সুপ্রিম কোর্ট নজরদারি করে তখনই সিবিআই ওই কেসগুলোতে কাজ করে, আর এখনো তারা সাজা পায়নি, তদন্ত চলছে। হাসান আলীকে গ্রেফতার করতে 3 বছর সময় লাগলো, রাজাকে গ্রেফতার করতে 2 বছর লাগলো,
কালমার্ডিকে গ্রেপ্তার করতে 6 মাস লাগলো, তাও কেবল তদন্তের জন্য। এখন তো এটাও আমাদেরকে দেখতে হবে যে তারা আদৌ সাজা পায় কিনা। আর বাকি কত মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের তো কোনো হদিশ নেই। আমি সরকারের ইন্টেনশনের কথা জিজ্ঞেস করলাম। আপনার কি মনে হয় না যে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায়? এতগুলো মানুষকে জেলে পাঠিয়ে দিয়েছে। যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইতো, তবে এই দেশে হিমালয়ের মতো ঋণের পাহাড় কেন তৈরি হলো? কেন এত দুর্নীতি বাড়লো? আজ সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দুর্নীতি এত বেড়েছে যে সাধারণ স্কুলের বাচ্চার ভর্তির জন্য টাকা না দিলে কাজ হয় না। কোনো একটা সার্টিফিকেট নিতে গেলে টাকা না দিলে কাজ হয় না। এটা কি সরকার জানে না? আরে সরকারকে যদি দুর্নীতি মিটিয়েই দিতে হতো, তবে সরকার তা অনেক আগেই করে দিতে পারত। কিন্তু সরকারের দুর্নীতির মেটানোর কোনো ইচ্ছেই নেই, এটা আমাদের মনে হয়। তাদের অন্তরে দুর্নীতি মেটানোর কোনো ইচ্ছে নেই। কেন? কারণ আজ যারা দুর্নীতিবাজ লোক, নিচ থেকে ওপর পর্যন্ত, তাদের মধ্যে জনপ্রতিনিধি এবং অফিসার উভয়েরই যোগসাযোগ আছে। আর এই যোগসাযোগের কারণেই দুর্নীতি বাড়ছে এবং এদের আশীর্বাদ আছে সরকারের। কারণ ওরা তো আমাদেরই লোক, পলিটিক্স তো। এই কারণেই দুর্নীতি এত বাড়ছে। যদি তাদের ইচ্ছে থাকতো, তবে বেশি নয়, ৬২ বছরে যা হয়নি তা মাত্র ১০ বছরে দুর্নীতির গতিরোধ করত, যদি এরা মনে সেটা ভাবত। আর আমার তো এটাই মনে হয় যে লোকপাল বিল, যদি সঠিক লোকপাল বিল আসে, তবে ৬২ বছরে যা হয়নি তা ৫ বছরেই আপনারা দেখতে পাবেন, মানুষ স্বাধীনতার স্বাদ অনুভব করবে। এটা তো আপনিও মানেন যে মনমোহন সিং একজন সৎ মানুষ, তার ইন্টিগ্রিটি নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যায় না। তো তার থেকে বেশি সৎ আর কে হতে পারে? আমরাও এই কথাটা মানি। এটা আমাদের সৌভাগ্য যে এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি একজন সৎ প্রধানমন্ত্রী। এটা আমিও মানি। কিন্তু সৎ হয়ে যদি তিনি রিমোট কন্ট্রোল হন, তবে তিনি কি করবেন? প্রধানমন্ত্রী ভালো মানুষ হয়েও কি করবেন? রিমোট কন্ট্রোল তো, চুপ করে বসে, নাহলে কান কাটবো। বেচারা আর কি করবে? হ্যাঁ বলুন তো। তো আন্না, এর কি গ্যারেন্টি যে লোকপাল হবে তার কান কেউ কাটবে না? লোকপাল সম্পূর্ণ জনগণের নিয়ন্ত্রণে থাকবে। পুরো লোকপালের কাজ নেটে থাকবে, যাতে প্রতিটা মানুষ দেখতে পায়। সিলেকশন এবং কার্যকলাপের স্বচ্ছতা থাকবে। আজ দেখুন না সরকারের কাজে স্বচ্ছতা কোথায় আছে? সবকিছু তো লুকিয়ে লুকিয়ে চলে। যত বেশি স্বচ্ছতা আসবে, তত দুর্নীতি গতি কমবে। আজ সরকারের সবকিছু লুকিয়ে রাখা হচ্ছে। সরকারের কাছে আমাদের কথা হলো, আরে এই টাকা তো জনগণের। একজন ভিখারিও ট্যাক্স দেয়। ভিখারি যে নাকি একদম ভিখারি, সে তার কুড়ে ঘরে যেইটুকু জিনিস নিয়ে আনে তার উপর ট্যাক্স দেয়। তাই এই ট্যাক্সের যে টাকা, সেটা জনগণের টাকা। যেখানে আপনারা খরচ করছেন, সেখানে জনগণের অংশগ্রহণ কেন থাকবে না? সেখানে স্বচ্ছতা কেন আসছে না? আমাদের টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে? আজ বিজ্ঞান ও প্রযুক্তি এত উন্নত হয়েছে, আজ ইন্টারনেটে আপনি যে কোনো তথ্য দেবেন, তার সবই লোকেরা জানতে পারবে। কিন্তু সরকার সেটা চায় না, সবকিছু লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায়। তারা যদি এমন স্বচ্ছতা লোকপালে আনে, তবে তাদের স্বচ্ছতা থাকবে এবং পুরোটা জনগণের নিয়ন্ত্রণে থাকবে। যেমন ভারতের যে প্রধান বিচারপতি আছেন, তাকে নিয়োগের জন্য একটি প্রক্রিয়া আছে এবং তাতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু কেজি বালাকৃষ্ণন প্রধান বিচারপতি হলেন, ওয়াইকে সাভারওয়াল প্রধান বিচারপতি হলেন। সেক্ষেত্রে ভারতে এমন দুজন প্রধান বিচারপতির উপরেও দুর্নীতির অভিযোগ লেগেছে। এই অভিযোগগুলো যে লাগে, সেটা এই কারণেই লাগে যে আমরা যে বিচার ব্যবস্থার কথা বলছি, আজ আমাদের যে উচ্চ বিচারপতি আছেন, উনি এত সৎ মানুষ, কাপাডিয়া। হ্যাঁ। তিনি অনেক সৎ মানুষ। কিন্তু বিচার ব্যবস্থাতেও এমন কিছু লোক আছেন
যারা দুর্নীতিগ্রস্ত। তাই এই কারণে আমাদের কথা হলো যে বিচার ব্যবস্থাও লোকপালের অধীনে আসুক, লোকপাল তাদের সাজা দেবে না। কোনো নাগরিক যদি কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে লোকপালের কাছে, তাহলে লোকপাল তা তদন্ত করবে, কেবল তদন্ত করবে। তদন্তের পর তাদের রিপোর্ট সুপ্রিম কোর্টের বিচারকের কাছে জমা দেবে এবং সুপ্রিম কোর্ট তাদের সাজা দেবে, লোকপাল নয়, সুপ্রিম কোর্ট সাজা দেবে। দেখুন, আজ সিবিআই আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আমাদের সামনে যে কেসগুলো আছে, দুর্নীতির কেসগুলোর তদন্ত করছে। তদন্ততে কোনো খামতি দেখা যাচ্ছে না, সরকার তাতে কোনো হস্তক্ষেপও করছে না, এবং সুপ্রিম কোর্ট তা মনিটর করছে। হাইকোর্টে কেসগুলো আছে এবং মানুষগুলো জেলে আছে। জনগণের অনেক আশা এই দুর্নীতিবাজরা সাজা পাবে। তো যখন এই সিস্টেম ঠিকঠাকই চলছে, তবে না, এর এটা কোনো মাঝে system আপনারা নয় তো। নতুন আমি সিস্টেম এটাই করতে আপনাকে গেলেন। বললাম যে এটা কোনো সিস্টেম নয়। এগুলো কেবলমাত্র একটা ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট সিবিআই এর সমস্ত কেসের উপর নজরদারি করতে পারে না। এটি তাদের ম্যান্ডেট নয়। আর এতে কোনো সন্দেহ নেই, এবং তাদের কাছে এমন কোনো সিস্টেম নেই যে সব তদন্ত তারা করতে পারবে। আপনি এই যে মাত্র বললেন যে সুপ্রিম কোর্ট কেন করতে পারবে না, আসলেই ওই যে ভ্যাকিউম আছে সেটা লোকপাল সেটি পূরণ করবে। লোকপাল একটি স্বাধীন সংস্থা হবে, সেই স্বাধীন সংস্থা যা নিজের অধীনে তদন্ত নিশ্চিত করার পর একটা আদালতে যাবে। কিন্তু তবেই আপনার কথা সেখানে অনুযায়ী লোকপাল তো আপনারা এমন তৈরি করছেন যা প্রধানমন্ত্রীর ওপরে থাকবে, না। সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরে থাকবে। এখন আমি- জাস্টিস কাপাডিয়াকে আপনারা বলছেন সৎ মানুষ, তার উপরেও আরেকজনকে আর যদি বসাবেন। কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসে তখন একজন ডিএসপি লেভেলের অফিসার তার তদন্ত করে। তো ওই ডিএসপি পদমর্যাদার অফিসার যিনি তদন্ত করছেন, যেমন যেমন আমাদের পিএফ স্ক্যাম কেস ছিল, আমাদের পিএফ স্ক্যাম প্রভিডেন্ট ফান্ডের যে কেসটা ছিল, সেখানে সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজন ডিএসপি পদমর্যাদার অফিসার তদন্ত করেছিল। এখন ডিএসপি অফিসার সুপ্রিম কোর্টের বিচারকের ওপরে গিয়ে তো আর বসে থাকেনি, সে নিজের তদন্ত করছিল। তদন্তের পর কোর্ট নিজের কেসটা ফাইল করবে। তাই কেউ কারোর উপর বসে থাকছে না। এই ভুল ধারণা দেশে ছড়ানো হচ্ছে যে কোনো সুপারস্ট্রাকচার এসে বসে যাবে। সেটা শুধুমাত্র সেই অভিযোগগুলো আসবে, সেগুলো তদন্ত করে আদালতে কেস যাবে, এবং তার কাছে আর কোনো ক্ষমতা নেই। দেখুন আন্না, আপনি একটা প্রধানমন্ত্রীর প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রীকেও লোকপালের আওতায় অবশ্যই আনা উচিত। প্রধানমন্ত্রী এত বড় পদে বসে আছেন, তাকে অনেক কঠিন সিদ্ধান্তও নিতে হয়। কিছু মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়। এটা তো স্বাভাবিক যে অনেকেই এতে রেগে যাবে, কিছু মানুষ খুশিও হবে। প্রধানমন্ত্রী পার্লামেন্টের প্রতি দায়বদ্ধ, তবে অন্য কারোর প্রতি কেন দায়বদ্ধ হবেন এবং অন্য কেউ কেন তার তদন্ত করবে? তো এই ব্যাপারটা কতটা সঠিক? এই পার্লামেন্টে যারা প্রতিনিধি আছেন তারা পার্লামেন্ট চালায়, তাদের তো জনগণ বেছে নিয়েছে। তাদের স্থান ভোটারদের পরে। এই দেশের ভোটাররাই হলো আসল মালিক, তারা হলেন রাজা। যখন এই পার্লামেন্ট মেম্বাররা নির্বাচনের সময় প্রচার করতে আসে, তখন তারা কি বলে? আমাদের রাজা, সেবা করার সুযোগ দিন। রাজা বলে না? রাজা বলে তো, এরা রাজা তো। কিন্তু হলোটা কি, রাজা হয়ে যাওয়ার পর আর বুঝতে পারে না যে আমি রাজা হয়ে গেছি। এর কারণে রাজা হয়ে গেল গোলাম, আর গোলাম হয়ে গেল রাজা, সব উল্টো পাল্টা। আর এই যে আর রাজা সব টাকা লুট করে নিল। একটি ভুল ধারণা ছড়ানো হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপর এখনো যেন কোনো অ্যান্টি কারাপশন ল কার্যকর নয়, এখন কার্যকর করা হচ্ছে। এটি ভুল ধারণা। আজ পর্যন্ত প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের আওতায় প্রধানমন্ত্রী গত ৬২ বছর ধরে আসছেন। তফাৎ শুধু এইটুকুই যে শুধুমাত্র সিবিআই প্রধানমন্ত্রীর তদন্ত করতে পারত এবং সিবিআই প্রধানমন্ত্রীর অধীনেই থাকে। আমরা কেবল বলছি যে সিবিআই এর বদলে লোকপাল প্রধানমন্ত্রীর তদন্ত করুক। চলুন, আমি আপনার কথা মেনে নিলাম যে ভবিষ্যতে লোকপাল তৈরি হোক, যা সরকারের অধীনে থাকবে না, সবার তদন্ত করতে পারবে এবং সুপ্রিম কোর্টকে জানাবে। কিন্তু যদি লোকপাল যে হবে সেই যদি গড়বড় করে ফেলে, তাহলে? যদি লোকপাল কোনো ভুল করে, তবে লোকপালকে নিয়ন্ত্রণ করার জন্য ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি থাকবে। যদি তাদের কাছে লোকপালের কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তবে ১ মাসের মধ্যে তারা তাদের বের করে দিতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাকে বের করে দেবে, এমন ব্যবস্থা আছে সেখানে। দেখুন এরকম না, ব্যাপার। যখন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়েছিল সেই সময় একটা বডি তৈরি হয়েছিল এবং একজন খুব সৎ মানুষকে চেয়ারম্যান করা হয়েছিল। বলা হয়েছিল সিবিসি তৈরি হয়ে গেছে, সিবিআই আর কোনো গন্ডগোল করতে পারবে না, নিয়োগের ক্ষেত্রে সিবিসি সিদ্ধান্ত নেবে এবং কোন কেস ইনভেস্টিগেট হবে সেটাও সিবিসিই দেখবে। কিন্তু পরে আমরা দেখলাম যে সিবিসি রূপই বদলে গেল, সেখানে থমাসের মতো ব্যক্তিকে নিয়োগ করা হলো।
তবে এর গ্যারান্টি কি যে লোকপাল, যেখানে 11 সদস্যের একটা কমিটি তৈরি হবে, যেখানে এমন কোনো লোক আসবে না যারা কারাপশনকে প্রশ্রয় দেবে বা কাউকে বাঁচানোর চেষ্টা করবে? এতে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে কোনো নাগরিক গিয়ে অভিযোগ করতে পারবে। সুপ্রিম কোর্ট ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করে যদি প্রমাণের ভিত্তিতে লোকপালের কোনো মেম্বারকে বের করার আদেশ দিয়ে দেয়। তাই এই ব্যবস্থাটা এর ভেতরে ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আরও যদি কোনো পরামর্শ থাকে এর ভেতরে যুক্ত করা যেতেই পারে। কিন্তু আপনাদের যত পরামর্শ আছে, খবরের কাগজে যা রিপোর্ট বের হয়েছে তাতে মনে হচ্ছে সরকার সেগুলো মানতে রাজি নয়। হ্যাঁ, একদম। আজ তো সরকার অস্বীকার করছে, কারণ তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে না। রাজনীতিতে এটাই তো হলো সমস্যা। তাদের এটা মনে হয় না যে জনগণ আমাদের বেছে নিয়েছে, সেবা করার জন্য বেছে নিয়েছে, আমি সমাজ আর দেশের সেবা করব। এই ভাবনা আজ তাদের মাথায় নেই। ক্ষমতা থেকে টাকা আসে আর টাকা থেকে ক্ষমতা, এই চক্রে তারা ঘুরপাক খাচ্ছে। কিছু হিন্দু মারা গেলে 4 জন মিলে কাঁধে করে নিয়ে যায়, মুসলিম ভাই মারা গেলে তাকে ডলিতে করে নিয়ে যায়, খ্রিস্টান ভাই মারা গেলে তাকে কফিনে করে নিয়ে যায়। তাই অনেকেই রাজনৈতিক নেতার মনে হয় যে শ্মশানে যাওয়ার সময়ও তাদের চেয়ারে বসে যাওয়া উচিত। ওদের এত চেয়ার পছন্দ। এই কারণেই দেশের এই দশা। এই দেশের যে অবস্থা দেখছেন সেটা এই কারণেই হয়েছে। সেবার মনোভাব নেই। ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর বলিদান আজ ওদের মনে নেই। লক্ষ লক্ষ মানুষেরা যারা স্বাধীনতার জন্য জীবন দিলেন, তাদের কাছে আমাদের ঋণী থাকা উচিত ছিল কিনা সেটা কিন্তু যে ওদের মনে ফরম্যাটের নেই। কথা আপনি বলছেন সেটা তো সরকার মানতেই সরকার রাজি নয়। কিছুই মানতে রাজি নয়। আপনি যে সিভিসির উদাহরণটা দিলেন, দ্য ডেভিল লাইজ ইন ডিটেলস। সরকার এমন একটা আইন সরকার তৈরি করেছে যে কেবল নামেই সিবিসি। সিবিআই এর ক্ষেত্রেও তাই। এখন লোকপালের ক্ষেত্রেও মানুষ বলছে যে সরকার এখন লোকপাল বানাচ্ছে। হুম। আসলে সরকার এমন এক লোকপাল বানাতে যাচ্ছে সবার জন্য, যেখানে প্রধানমন্ত্রীও থাকবে না, সেখানে বিচার বিভাগও থাকবে না, সেখানে পার্লামেন্টের এমপিরাও থাকবে না, এমনকি নিচু স্তরের অফিসাররাও থাকবে না। তাহলে মিটিংয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে এর আওতায় আসবেটা কে? তখন তারা বলল যে ২৫০০ অফিসারের জন্য একটি যোগপাল বানাবে সরকার এবং তাতে দুর্নীতির কোনো সমস্যা সমাধান হবে না। একটি ছোট বিল্ডিং এর ভেতরে একটি ছোট অফিস বানিয়ে বলবে যে লোকপাল হয়ে গেল। তাই আমাদের যোগপাল চাই না, আমাদের শক্তিশালী লোকপাল চাই। যেমন অরবিন্দজি বলছেন, যদি সরকার এই পুরো বিষয়টাকে উপহাসে পরিণত করে, যদি সেটা লোকপাল না হয়ে যোগপাল হয়ে যায়, ক্ষমতাশালী না হয়, তবে কি করবেন আপনারা? জনগণের অধিকার আছে, আন্দোলন। গণতন্ত্রকে মজবুত করতে হলে জনগণের আন্দোলন। আন্দোলন থেকে গণতন্ত্র মজবুত হয়, স্বচ্ছ এবং সুস্থ গণতন্ত্র তৈরি হয়, এবং তার মাধ্যমে সরকার যদি কথা না শোনে তবে তাদের শোনানোর জন্য সেই একটাই রাস্তা, আন্দোলন। কিন্তু হিংসা করে নয়, অহিংসা। অহিংসার পথে আন্দোলন করতে হবে, জনগণকে কষ্ট না দিয়ে এমন আন্দোলন করতে হবে। আত্মকষ্ট আমাদের করতে হবে, আর সেটা যেন লোকেরা বুঝতে পারে, এমন আন্দোলন করতে হবে, সত্যাগ্রহ। সেটাই একমাত্র পথ, সেটা দিয়েই। আর সেই পথেই আমরা যাব, সেই পথ ধরেই আমরা যাব। যদি সরকার লোকপাল বিল না মানে তবে আমরা আবার যন্তর মন্তরে বসব আন্দোলন করার জন্য। কিন্তু আন্না, এখন তো ধারা ১৪৪ লাগিয়ে দিয়েছে, যন্তর মন্তরে বসতে দিচ্ছে না। যদি বসতে না দেয় তাহলে জেলে যাব, তাতে কি আসে যায়? সকালে ব্রেকফাস্ট, দুবেলার খাবার তো সেখানেও পাওয়া যায়। আর যদি কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে বা ধর্ণাও দেয়, তবে তার উপর লাঠিচার্জ হবে, টিয়ার গ্যাসও ছোড়া হবে, রামলীলা ময়দানের মতো। আমরা লাঠি খেতে তৈরি আছি। অন্যরা গুলি খেয়েছে, আমাদের লাঠি খেতে কি ভয়? লক্ষ লক্ষ মানুষ গুলি খেয়েছে, তাহলে আমাদের লাঠি খেতে কি ক্ষতি হবে? এটা হলো স্বাধীনতার দ্বিতীয় লড়াই। সঠিক স্বাধীনতা পায়নি, শুধু গোরারা গেছে, কালোরা এসেছে, এটাই তফাৎ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার লড়াই আমাদের লড়তে হবে।